বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে সে একগড়ে হয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে ভারতীয়দের এখন ঘুম নিদ্রা হারাম হওয়ার পথে। গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। ছাত্ররা 2টা জিনিস পারে না এখন পর্যন্ত, 2টা না 3টা জিনিস পারে না, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। আজ বিক্ষোভকারীর প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তার বাসভবনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা রক্ষীরাও আটকে রাখতে পারেননি তাদের। নতুন রাষ্ট্রপতির বিষয়ে আপনাদেরকে শুভ সংবাদ শোনাবো, যদিও আমার কাছে অলরেডি নামের কিছু তালিকা এসেছে এবং তালিকার মধ্যে শীর্ষস্থানে যিনি আছেন তার নাম শুনলে আপনারা সবাই পছন্দ করবেন। শেষ পর্যন্ত মুফতি হারুন ইজহার সাহেব কি জামাত শিবিরের কাছে ক্ষমা চাইলো? হ্যাঁ, হারুন ইজহারের একটা বক্তব্য এসেছে, একটা ফোন আলাপ। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন। দর্শক, এমন দৃশ্য দেখার জন্যই যেন বাংলাদেশের জনগণ অপেক্ষা করছিল। 5ই আগস্টের পর প্রথমে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরই বলেছিলেন সীমান্তে আর বিজিবি পিঠ দেখাবে না। প্রিয় দর্শক, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দিলেও পরবর্তীতে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে তিনিও কিন্তু ক্ষমতা গ্রহণের পর একই কথা বলেছিলেন যে পিঠ দেখানোর দিন শেষ, এবার বুক চিতিয়ে দাঁড়াবে বিজিবি। প্রিয় দর্শক, অবশেষে তারই বহিঃপ্রকাশ ঘটেছে সীমান্তে। হঠাৎ করে বিএসএফ এর 2 জন সদস্য বাংলাদেশে ঢুকে একজন কৃষককে ধরে নিতে এসেছিল। প্রিয় দর্শক, ঠিক সেই মুহূর্তে গ্রামবাসী এবং বিজিবি মিলে সেই 2 বিএসএফ কে এমন ভাবে ধরেছে দর্শক, যেটি কিন্তু আমি আপনাদের ভিডিও আকারে বিস্তারিত দেখাবো এবং কিছুটা অংশ বিশেষ কিন্তু দেখেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বলবো আপনাদের বিজিবির এই অ্যাকশনটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এর সাথে সাথে ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের দিন শেষ হতে চলেছে। একজোট হয়েছে তুরস্ক, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন শুধু বাংলাদেশ বা পাকিস্তান থেকে নয়, বরং ভারতীয় মিডিয়ার মাধ্যমেই প্রকাশিত হচ্ছে যদি এই 4টি শক্তি একত্রিত হয় তাহলে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি মুখ থুবড়ে পড়বে, বরং ভারতই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু দেখতে চলেছেন। কিভাবে ভারতের রাজ্যগুলো কোন কোন দেশের সাথে যুক্ত হতে চলেছে এবং কোন কোন রাজ্যগুলো এই মুহূর্তে এসে স্বাধীন হতে চলেছে সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে সে একগড়ে হয়ে যাচ্ছে। চীনের পরপর এখন তুরস্ক গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। সর্বোচ্চ তুরস্কের অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। এর মাঝে চীন তার চিরশত্রু ভারতকে সাহায্য করার সুযোগ পেয়েছে পাকিস্তানের মাধ্যমে, কারণ পাকিস্তান যুদ্ধ রাখবে ভারতের সাথে আর চীন সাহায্য করবে পাকিস্তানকে। এতে করে চীন আন্তর্জাতিক অঙ্গনে থাকবে দুধের দোয়া তুলসী পাতা হয়ে, কারণ চীন তো যুদ্ধ করছে না, কিন্তু চীন কাজটা যে করবে সেটা হলো পাকিস্তান দিয়ে কাশ্মীর এবং পাঞ্জাব স্বাধীনতার ঘোষণা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। পাঞ্জাবের মধ্যে শিখ নেতা ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে এই যুদ্ধে। তারা সাথে সাথে পাঞ্জাবকে স্বাধীন দেশ ঘোষণা দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে আছে। কাশ্মীর স্বাধীনতা অর্জন করবে এই পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে লেগে যা, তাহলে পরে আর বাকি কি থাকলো? বাকি থাকলো ভুটান আর বাংলাদেশ। শুধুমাত্র 2 কিলো আর 4 কিলো করে সামনে হাঁটলেই চিকেন নেক ব্লক করে দিবে 7 সিস্টার, আলাদা হয়ে যাবে ভারত থেকে। 7 সিস্টার আলাদা হওয়ার মাঝে 7টি রাজ্য আলাদা আলাদাভাবে তাদের স্ব ধর্ম এবং জাতি গোষ্ঠী
আলাদা করে তাদের সংস্কৃতি দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখানে খ্রিস্টান রাষ্ট্র হবে, এখানে একটি ইহুদি জুইস ধর্মের একটি রাষ্ট্র হবে, পাশাপাশি হবে হিন্দু, উপজাতি, পার্বত্য জাতি এবং আসামে মুসলমানদের একটি রাষ্ট্র তৈরি হবে। প্রিয় দর্শক, সেই বিশাল পাহাড়ের মতন এক যন্ত্রণা নিয়ে এখন নরেন্দ্র মোদী ঘুমাতে পারছে না। এটার জন্য অন্য কেউ দায়ী নয়, সে নিজে ঘটিয়েছে। 26 জন পর্যটককে হত্যা করে সে খেলতে গিয়েছে, মানে প্রচুর মুসলমানদের সাথে সে খেলাধুলা শুরু করেছিল। মার্বেল দিয়ে খেলতে খেলতে সে যে লোহার পাথর দিয়ে এখন খেলছে সে টের পায় নাই। সে ভারতের মুসলমানদেরকে একগমি করতে করতে, মারতে মারতে এবং বিভিন্ন ধরনের মুসলমানদের উপাসনালয়, ধর্মীয় স্থানগুলা দখলের পায়তারা করতে করতে সে পাকিস্তানের সাথেও সেই খেলাটা খেলতে গিয়েছে। কাশ্মীরে পর্যটকদের উপরে সে নিজে হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে দোষারোপ করছে পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে আমি যদি করে থাকি তাহলে আন্তর্জাতিক তদন্ত হোক। এখানে আন্তর্জাতিক তদন্তের কথা বলার পরে নরেন্দ্র মোদী সেখান থেকে পিছিয়ে এসে পাকিস্তানের সাথে শুধু যুদ্ধের জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চায়না সর্বোচ্চ অস্ত্র এবং গোলাবারুদ, যেই ধরনের সাহায্য অত্যাধুনিক। আমেরিকা থেকে একটি নিউজ এসেছে যে আমেরিকা বলছে চায়না যেই মিসাইলগুলা এখন পাকিস্তানকে দিচ্ছে সেগুলাকে প্রতিহত করার মতন কোনো ধরনের সামর্থ্য ভারত রাখে না। ভারতের কাছে কোনো সামর্থ্য নাই চায়নার এই অত্যাধুনিক প্রযুক্তি এবং তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানগুলাকে প্রতিহত করা ভারতের জন্য। প্রিয় দর্শক, এই যুদ্ধ টেনে টেনে এনেছে নরেন্দ্র মোদী নিজে। এটা পাকিস্তান থেকে শুরু করে নাই বা অন্য কোনো দেশ থেকে শুরু করে নাই। নরেন্দ্র মোদী বাংলাদেশে যে দীর্ঘকাল যাবৎ তার রাজত্ব কায়েমের জন্য বাংলাদেশের ধর্মভীরু মানুষদেরকে, ইসলাম প্রিয় মানুষদেরকে বিনা কারণে হত্যা, বিনা কারণে জেল জুলুম নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মামুনুল হক সহ বড় বড় আলেম ওলামারা সেই কারাগারে নির্যাতিত হয়েছে দীর্ঘদিন। তাদের একটা মহান রবের কাছে যে তারা এই ভারত সম্পর্কে তারা যে একটা হৃদয় থেকে খারাপ কথা বা খারাপ চিন্তা তাদের হৃদয়ে যে কাজ করেছে, এই ভারতের কারণেই আমরা বাংলাদেশের হাসিনার কারাগারে আছি। তাই সেই জিনিসটা হয়তোবা মহান আল্লাহ কবুল করেছেন, আর সেই কারণে নরেন্দ্র মোদীকে দুনিয়ার মানচিত্রে আজকে এক ঘরে একা হিসাবে সবাই বিশ্লেষণ করছে। প্রিয় দর্শক, আমি একা নয়, আমি অন্তত আপনাদের সাথে কথা বলার আগে 10টা বিশ্লেষণ দেখেছি বিভিন্ন দেশের মিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। 10টা বিশ্লেষণের ভিতরে 10টাই আসছে নরেন্দ্র মোদী এই যুদ্ধে করুণ পরিণতি হবে নরেন্দ্র মোদীর। ভারত খান হবে, আলাদা হয়ে যাবে মিনিমাম 10টা রাজ্য। সবগুলার মাঝে পশ্চিমবঙ্গ আছে 10 নম্বরে অবস্থান। পশ্চিমবঙ্গ বসে আছে, যদি 7 সিস্টার আলাদা হয়, কাশ্মীর আলাদা হয়, পাঞ্জাব আলাদা হয়, তাহলে আমি পশ্চিমবঙ্গ বাংলাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা পশ্চিম বাংলা আমি কেন করতে পারবো না? বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ। আর ধরা খায় কি অবস্থা? বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন, পা ধরে আছে। মাপ কইরা দাও ভাই, মাপ কইরা দাও, মাপ কইরা দাও। এই হলো অবস্থা। এই যে দেখেন অবস্থা। আমাদের ওষুধ কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে। আমরা বলেছিলাম সমস্যাটা কোথায়, সমস্যা কোথায়? আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই, অস্ত্র কেনার জন্য টাকা দেই, রেশন দেই, কাজে লাগে না কেন? আমরা সেই প্রশ্নটা, যে সমস্যাটা কোথায়? এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ, কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে। সেই অপহরণ করতে আয়সা কট খাইছে। বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে, বাংলাদেশের ভিতরে ঢোকে, কৃষি কাজে বাধা দেয়, ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়। এরা আজকে বড় বড় কথা বলে। আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, পা ধরে মাপ চাইতে হলো কেন? আমরা তো পারতাম ঠুস করে দূরে গুলি করে দিতে, আমরা করি নাই। কারণ আমরা মানুষ, আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না, প্রচলিত আইন বিচার আছে, এবং আমরা সেটাই করেছি। যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফকে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি। এটা হলো আমাদের স্টাইল, আমরা যে মানবিক, নৈতিক, ভদ্র, সভ্য, তার একটা প্রমাণ। আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা মেরে ফেলো। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে, কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে।
আপনারা সঠিক দায়িত্ব পালন করেন, আর পিছু তাকানোর সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো, আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে। ওরা খুন করেছে নির্মমভাবে, নারী শিশু কাউকে বাদ যায় নাই। ছোট্ট বাচ্চা স্বর্ণা দাসকে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে, 27 জন শিশুকে হত্যা করেছে। এতটুকু নিষ্ঠুর এরা। আমরা জিজ্ঞাসা করেছিলাম ভারতের আশেপাশে আরো দেশ আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশে হত্যা করতে পারে না, আমার দেশে কেন করে? আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ, এটাই আজকে বলছি। ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না, অন্য কেউ স্বাধীন ছিল না, আমি স্বাধীন ছিলাম না, বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না, মুখ ফুটে একটা কথা বলতে পারতো না, দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না, দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না, ব্যবসা ঠিক মতো করতে পারতো না, সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না, হসপিটালে ঠিক মতো যেতে পারতো না, জীবন ছিল দুর্বিষহ। তাইলে 5ই আগস্ট 2024-এ ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা। এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি, গেট দ্য হেল আউট, দিস ইজ আওয়ার কান্ট্রি। মাহমুদুর রহমানের সাথে আমি একমত। 5ই আগস্টের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাটা ছিল 1971 সালে 16 ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান। কারণ 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে, ওই স্বাধীনতার পরের দিনও 17ই 18ই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু 5ই আগস্ট, আমি 5ই আগস্ট বলবো না, আমি বলবো 8ই আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ওই দিন ভারতীয় কোন সৈন্য, ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি, আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে। মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্ররা পারে নাই একটা জায়গায়। আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই, ছাত্ররা 2টা জিনিস পারে নাই এখন পর্যন্ত, সরি 2টা না 3টা জিনিস পারে নাই, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? ভারত ওয়াকারের মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে। ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের, ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে। মূল কাজটা তারা করেছে। এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন, আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব। ওই একই দিনে যদি 3 বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো, চুপ্পুকে যদি বঙ্গভবন থেকে সরানো হতো, সংবিধানকে যদি ডিসপোজ করা হতো, তাইলে আজকে আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল, কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। কেন জানতাম না? আপনারা দর্শকবৃন্দ, আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে, এই ডায়লগ আমাদেরকে আর শুনতে হবে না, আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে, এটলিস্ট এই জাহান্নামী কথাবার্তা আমাদেরকে আর শুনতে হবে না। কিন্তু না, শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপে নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। শুনেছেন? আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন, এই ঠাকুরগাঁয়ের এই ওটারে কি বল, এই যোগীরে কি বলবেন? এটা তো একটা যোগী, ভারতীয় যোগী, ভারতীয় দালাল। সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস। সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা, পাঁচবেলা সম্পাদক, কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব, এবং সে বলে এই কথা। তাইলে আমি একটা কথা বলি, ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খতরে মে হ্যায়। মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খতরে মে হ্যায়। আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খতরে মে হ্যায়, বেগম জিয়া খতরে মে হ্যায়, তারেক জিয়া খতরে মে হ্যায়। যখন এই যোগী মির্জা ফাকু সে বলে
ধর্ম যার যার, উৎসব সবার। সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে গিয়ে। গত 17 বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে, শুধু তারেক রহমানের চোখে পড়ে না, কারণ তার কপালে বোধহয় তিলক লাগায় দিছে, দিয়ে আবার মুছা দিছে, কারণ ওইটা তাতে কেউ দেখতে না পারে। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন? অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না, আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ব্যক্তি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে, এবং আপনি যদি আওয়ামী লীগের 16 বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময়। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা। তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন, সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল, প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করতো। কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি, মাথায় হেলমেট, হ্যান্ডক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো। সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের দৌড় এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে দৌড় দিয়েছে। এটা তার উপরে কোনো অত্যাচার, অনাচার, বেবিচার কিংবা খারাপ কোনো কাজ, তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন, মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে। কারণ তিনি অক্ষত আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন, এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন, এই তো। কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত ফেসিবাদ আওয়ামী লীগ দেয় নাই। আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে, বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।